এই মেয়ে, তুমি কে? এখানে কি করছো? রূপন্তী থমকে দাঁড়ালো। উত্তর দিবে কোনো তার আগেই সোফা থেকে উঠে দাঁড়ালো বিভান। ভাবলেশহীন ভাবে জবাব। শত্রুর মেয়ে। বিভানের উত্তরে কপাল কুঁচকালো সবাই। রূপন্তীও কিঞ্চিত বিরক্তি হলো এই উত্তরে। তাই সে সরাসরি নিজের পরিচয় দিয়ে বলল, ওনাদের বাড়ির ড্রাইভার সালাম হোসেনের মেয়ে আমি। সরোয়ার হোসেন এবং রেবেকা বেগম যেন আশ্চর্য বনে গেলেন। বিস্মিত কণ্ঠে রেবেকা বেগম বললেন, যার জন্য আমার ননদ আর তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য বিভান দেশ ছেড়েছিল, সেই সালাম হোসেনের মেয়ে তুমি? রূপন্তী উপর নিচ মাথা ঝাঁকালো, অস্ফুট কণ্ঠে বলল, হুম। সরোয়ার হোসেন এবং রেবেকা বেগমের বোধ হয় রূপন্তীকে পছন্দ হলো না, তবে তাদের থেকে অধিক পছন্দ হলো না তাদের মেয়ের। মেয়েটা বেশ সন্দিহান সুরে বলল, সামান্য একটা ড্রাইভারের মেয়ে হয়ে স্পেন এসেছে পড়তে? এত টাকা কোথায় পেলে? নাকি আবার চুরি টুরি করেছো? রূপন্তী অপমানিত বোধ করলো। এমনি তার বাবা ড্রাইভার, এই কথা বলতে সে কখনোই লজ্জাবোধ করে না। সকল পেশাই সমান, আমাদের উচিত সকল পেশাকেই সমানভাবে সম্মান দেওয়া। রূপন্তী তাই সর্বদাই অকপটে স্বীকার করেছে তার বাবা ড্রাইভার, কিন্তু এরা যেন সেই বিষয়টা নিয়ে একটু বেশি তামাশা শুরু করেছে। মেয়েটার হৃদয়ে ভারী হলো চোখের কোণ মেয়েটার হৃদয় ভারী হলো, চোখের কোণে ঘেঁষে আবির্ভাব ঘটল অশ্রুর। একটু সময় নিয়ে ধীর কণ্ঠে জবাব দিল, দাদু দাদি পাঠিয়েছেন ওনারা। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল বিভান, থমথমে কণ্ঠে শুধালো, সকালে খাবার তৈরি করেছো? রূপন্তী ডানে বামে মাথা নাড়ালো, কণ্ঠে আওয়াজ তুলে কোনো উত্তর দেওয়ার পূর্বেই ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর। সদর দরজা থেকে ঢুকতে ঢুকতে সে কণ্ঠধারী বলল, দেরি হয়ে গেল একটু। তোমাদের কি বিভানকে ঝাড়াঝাড়ি শেষ হয়েছে এর মধ্যে? পরিচিত কণ্ঠস্বর কর্ণে পৌঁছাতেই সদর দরজার পানে ফিরে তাকালো সকলে। চমকে উঠল রূপন্তী, এ কাকে দেখছে সে? ইমাদ, এ লোক এখানে কেন? বিভানের বন্ধু হিসেবে এসেছে নাকি এও এদের কোনো আত্মীয়? ইমাদও এই সময় রূপন্তীকে এখানে দেখে অবাক হয়েছে বেশ। এ তো তাদের কলেজের সেই নতুন মেয়েটা, যে কিনা প্রথম দেখাতেই ঝড় তুলেছিল তার হৃদয়ে। কিন্তু এ মেয়ে এখানে কেন, তাও বিভানের বাড়িতে? ইমাদ এগিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর মুখোমুখি, অবাক সুরেই শুধালো, তুমি এখানে? ভ্রু কুঁচকালেন সরোয়ার হোসেন, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, চিনব না কেন বাবা? আমাদের কলেজেই তো পড়ে মেয়েটা। রূপন্তী এবার বুঝলো ইমাদের সাথে এদের সম্পর্ক। ইমাদ তাহলে বিভানের মামাতো ভাই, এই জন্যই এদের দুজনের এত ভাব। তবে ইমাদের কথা শেষ হতেই মুখ খুলল তার বোন, কেমন মুখ বাঁকিয়ে বলল, ড্রাইভারের মেয়েটা শুধু এদেশে এসেই ক্ষান্ত হয়নি, ভাইদের মতো বড় কলেজটাও হাতিয়ে নিয়েছে। ড্রাইভারের মেয়েটা, শব্দ দুটো কেমন কানে লাগলো ইমাদের। সাথে সাথে সে ধমকে উঠল নিজের বোনকে, রুক্ষ কণ্ঠে বলল, এটা কেমন ধরনের কথাই মা? দিন দিন দেখছি তোর ভাষার অধঃপতন হচ্ছে। এক্ষুনি গিয়ে নাস্তা তৈরি করো। ইমাদের কথার মধ্যে আবারও রূপন্তীকে গম্ভীর কণ্ঠে প্রশ্নটা করল বিভান। রূপন্তী মাথা নাড়ালো, অদ্ভুত স্বরে জবাব দিল, না। মামা মামিরা এসছেন, তাদের জন্য খাবার তৈরি করো। আদেশের সুরে বিভান বলল কথাটা। রূপন্তী মাথা দুলালো আবারও, আর এক মুহূর্তও দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল রান্নাঘরের পানে। যেতে যেতে শুনল রেবেকা বেগম বলছেন, আমি আগেই বলেছিলাম ওই সালামকে কাজ থেকে বের করে দিতে। নিচু ভিখারি জাত, ওদের লক্ষ্যই থাকে মনিবকে পটানোর। দেখলে তো, শেষ পর্যন্ত বুড়ো বুড়ি দুজনকে পটিয়ে নিজের মেয়েটাকে পাঠিয়ে দিল এদেশে, ভর্তি করলো বিভানেরই কলেজে। রূপন্তীর হৃদয়ে ঘৃণা জন্মালো কথাগুলো শুনে। ইচ্ছে হলো এক্ষুনি ছুটে এ বাড়ি থেকে বেরিয়ে দূরে কোথাও চলে যেতে, কিন্তু সে পথও যে খোলা নেই। কেন যে সে সেদিন জুবাইদা বেগমের কথাকে মেনে নিয়েছিল, কেন যে আসতে গেল এদেশে। সেদিন যদি সে নিজের ইচ্ছাকে দমন করত, স্বপ্নকে মাটি চাপা দিয়ে দিত, তবে আজ এত অপমান সহ্য করতে হতো না বোধ হয়।
এতটা কষ্টও পেতে হতো না। সময় অতিবাহিত হলো বেশ। রূপন্তী একা হাতে সবার জন্য খাবার তৈরি করে একে একে সাজিয়ে রাখলো খাবার কক্ষের টেবিলে, অতঃপর গলা উঁচিয়ে ডাকলো, শুনছেন, খেতে আসুন আপনারা। সবার কক্ষে বসে বিভিন্ন ধরনের বাক্যালাপে মেতেছিল সবাই। তার মধ্যে আবার রূপন্তীর খাবারের ডাক শুনে দেরি করলো না কেউই। এমনিও সবারই পেটে এখন ক্ষুধা লেগেছে। একে একে বসার কক্ষে প্রবেশ করে খাবার টেবিল দখল করে বসলো সরোয়ার হোসেন, রেবেকা বেগম, ইমাদ এবং ইমা। শুধুমাত্র বিভান আসেনি, এখন তাকে কি আলাদাভাবে চিঠি দিয়ে তারপর এখানে আনতে হবে নাকি? রূপন্তী খাবার কক্ষের দরজা গলিয়ে উকি দিল বসার কক্ষের পানে। সাহেব বেশ আরামের সাথে সোফায় বসে মোবাইল গুতিয়ে যাচ্ছে, মনোযোগ সহকারে কি যেন দেখছে মোবাইলে। রূপন্তী আবার ডাকলো, শুনছেন, খেতে আসুন। বিভান উত্তর দিল না। এই মুহূর্তে তার ধ্যান জ্ঞান যেন সবই মোবাইলের ভিতরে। তাছাড়া এই শুনছেন বলে ডাকলে কি বোঝা যায় নাকি যে কাকে ডাকা হচ্ছে? আজ বাড়িতে মানুষও বেশি, কে কাকে শুনছেন বলে ডাকছে তা বোঝারও তো উপায় নেই। আবার বিভানকে ভাই বলেও ডাকতেও বারণ করে দিয়েছে, নাম ধরে ডাকলেও সমস্যা। হাজার হলেও সে বয়সে বড়। রূপন্তী একটু সময় নিয়ে ভাবলো, অতঃপর ডেকে উঠল, এই যে বাড়ির দক্ষিণ পাশের কক্ষ দখল করে থাকা পাষাণ পুরুষ, খেতে আসুন। এ ধরনের সম্বোধন শুনে কিঞ্চিত অবাক হলো উপস্থিত সকলে। বিভানও শুনল এ ডাক, সাথে সাথেই কপাল কুঁচকে এলো তার। কি সব বিশ্রী নাম ধরে ডাকছে তাকে, সে পাষাণ পুরুষ। ইচ্ছে করে রূপন্তীর ডাকের কোনো উত্তর দিল না বিভান। রূপন্তী অধৈর্য হলো এবার, গলা বাড়িয়ে আবার ডাকলো, আমি এই বাড়িতে পা রাখার পর মুহূর্তে আমাকে খেয়ে দিয়ে বিদায় করে আবার গার্ড পাঠিয়ে ধরে আনা মহামানব, খেতে আসুন। বিভান চমকালো, এ কেমন সম্বোধন? এ তাকে সম্বোধন করছে নাকি গলা উঁচিয়ে তার কুকর্মগুলোকে লুক ধরে ধরে ফাঁস করছে? না, এখন এটাকে সাড়া না দিলেই নয়। এখন উঠে খেতে না গেলে দেখা যাবে তার কুকর্মগুলো সম্বোধন রূপে উঠে আসছে। কখন না আবার বলে বসে, গতরাতে আমার রুমে ভূত এসে আমার পেটে হাত দিয়ে ভয় দেখানোর পরও আমাকে সাহায্য না করে তাড়িয়ে দেওয়া লোক, খেতে আসুন। এ মেয়েকে বিশ্বাস নেই কোনো, তাই মানিজ্জত নিয়ে আগে ভাগে খেতে যাওয়া ভালো। বিভান উঠে দাঁড়ালো, হাতের মোবাইলটা পকেটে পুরে এগিয়ে এলো খাবার কক্ষের পানে। সন্ধ্যা গড়িয়েছে, কিছুটা সময় অতিবাহিত হয়েছে, চারদিকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোয়। সরোয়ার হোসেন, রেবেকা বেগম আর ইমা এ বাড়ি থেকে তাদের বাড়িতে চলে গেছে বিকালের দিকেই। যদিও যাওয়ার পূর্বে ইমা একটু কেমন কেমন করছিল, বোধ হয় এ বাড়িতে থেকে যাওয়ার ইচ্ছা ছিল তার ভীষণ, কিন্তু বিভান একবারও থেকে যেতে বলেনি তাকে। আর তার বাবা মাও রেখে যেতে চায়নি বলে শেষ পর্যন্ত চলে যেতে হয়েছে। তবে ইমাদ থেকে গেছে। সেই দুপুর থেকে ঘুরঘুর করছে বিভানের পিছন পিছন, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে রূপন্তীর সম্পর্কে। যদিও বিভান এখনো তার মৌনতাই ধরে রেখেছে, একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। ইমাদ এবার অধৈর্য হলো। বাড়িতেই গঠন করা ছোটখাটো একটা লাইব্রেরিতে ছিল তারা, আর বিভানের হাতে ছিল একটি বই। ইমাদ টেনে নিয়ে নিল সেই বইটি, অধৈর্য কণ্ঠে বলল, তোকে আমি কিছু বলেছি বিভান? ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো বিভান, চোখ তুলে তাকালো ইমাদের পানে, শান্ত কণ্ঠে শুধালো, কি বলছিলে আবার বল। ইমাদের রাগ লাগলো ভীষণ। সেই দুপুর থেকে সে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, অথচ এই লোক এখন বলছে। কি বলছিলে আবার বল। এ কি কিছুই শুনুনি? মনে তীব্র ক্রোধ জন্মালেও এই মুহূর্তে তা গিলে নিল ইমাদ। দাঁতে দাঁত চেপে বলল, রূপন্তীকে? শত্রুর মেয়ে। মানে? বিভান লাইব্রেরির বইয়ে ঠাসা তাক থেকে আরেকটি বই টেনে বের করতে করতে জবাব দিল, আমাদের বাড়ির ড্রাইভার সালাম হোসেনের মেয়ে। ইমাদ অবাক হলো। যে লোককে মনে প্রাণে বিভান নিজের বাবা মায়ের হত্যাকারী মনে করে তার মেয়েকে এ বাড়িতে আশ্রয় দিয়েছে। তাছাড়া এই লোকের জন্যই তো বিভান দেশ ছেড়েছিল। হতাশা বিষদে ডুবে গিয়ে প্রাণ উন্মাদ হয়ে উঠেছিল। তার মেয়েকেই এ বাড়িতে আবার থাকতে দিয়েছে। আশ্চর্য ঘটনা তো।
বিভান তো এত ভালো পুরুষ নয় যে শত্রুর সাথে সওদা করবে। ইমাদ কিছুটা অবাক সুরেই বলল, যার জন্য ফুপা ফুপির অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য তুই দেশ ছেড়েছিলি, সেই সালাম হোসেনের মেয়ে? বিভান ছোট করে জবাব দিল, হ্যাঁ, সেই লোকের মেয়েকে তুই নিজের বাড়িতে থাকতে দিয়েছিস? দিয়েছি। বিভানের কণ্ঠে কেমন গা ছাড়া ভাব। ইমাদ যেন কৌতূহলী হয়ে পড়ল। বিভানকে সে যতটা চিনে তাতে বেশ ভালোভাবেই জানে এই ছেলে উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ করে না। সেখানে শত্রুর মেয়েকে নিজ গৃহে ঠাঁই দিয়েছে, এর পিছনে নিশ্চয়ই বড়সড় কোনো কারণ রয়েছে। উৎসুক হয়ে সে প্রশ্ন করল, কেন থাকতে দিয়েছিস? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? রূপন্তীর উপরে প্রতিশোধ নিবে বিভান? মেয়েটার কোনো ক্ষতি টতি করে দিবে না তো? দিতেই পারে। বিভানের স্বার্থে ঘা লাগলে সে কাউকে ছাড়ে না। সেখানে রূপন্তীর বাবাকে সে নিজের পিতামাতার হত্যাকারী ভাবে, তার মেয়েকে কি খুব সহজে ছেড়ে দিবে এই ছেলে? ইমাদের হৃদয়ে কিঞ্চিত ভীতি ভাব তৈরি হলো। এমনি বিভানের সাথে একা একা বাড়িতে রূপন্তী থাকে, এটা মেনে নিতেই কষ্ট হচ্ছে। তার উপরে আবার মেয়েটার ক্ষতির আশঙ্কা। ইমাদ ব্যস্ত হয়ে শুধালো, কি করতে চাইছিস তুই? বিভান উত্তর দিল না কোনো। হাতের বইটা ছুঁড়ে দিল ইমাদের পানে। শান্ত কণ্ঠেই বলল, বইটা পড়ো। ইমাদ সাথে সাথেই দুহাত তুলে বইটা ধরে নিল। তবে বইয়ের পানে কোনো দৃষ্টিপাত না করে সে আবার বলল, আমি কিন্তু জানতে চাইছি বিভান, তুই রূপন্তীর সাথে কি করতে চাইছিস? আগে বইটা পড়ে রিভিউ দে, তারপর বলছে। বিভান যেহেতু একথা একবার বলেছে, তখন এই বই পড়ে রিভিউ না দেওয়ার আগে সে কিছুতেই মুখ খুলবে না। তাই প্রশ্নের উত্তর জানতে যত তাড়াতাড়ি সম্ভব বইটা শেষ করে রিভিউ দেওয়ার উত্তম। ইমাদ এবার তাকালো বইয়ের মলাটের পানে। বেশ গোটা গোটা অক্ষরে লেখা, দ্য সেভেন্থ স্কুল, উইলবার স্মিথ। ইমাদ আর সময় ব্যয় করলো না, পাতা উল্টে পড়তে শুরু করলো বইটা। কিছুক্ষণের মধ্যেই বইয়ের মধ্যে ডুবে গেল যেন সে। আশেপাশে আর কোনো হুঁশ খেয়াল নেই। বিভান একবার তাকালো বইয়ের ভাঁজে হুঁশ হারানো ছেলেটার পানে। অতঃপর তাক থেকে গুটি কয়েক বই বের করে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। সোজা গিয়ে থামলো রূপন্তীর কক্ষের সম্মুখে। দরজা ভিতর থেকে আটকানো। বিভানের যেন সুবিধাই হলো তাতে। নিঃশব্দে সে হাতের বইগুলো রাখলো বন্ধ দরজার সম্মুখে। অতঃপর অল্প আওয়াজে শীষ দিয়ে ডাকলো টাইগারকে। মুহূর্তেই কুকুর ছানাটা দৌড়ে এসে হাজির হলো সেখানে। দাঁড়ালো বিভানের গা ঘেঁষে। বিভান হাঁটু মুড়ে বসলো টাইগারের পাশে। তার মোলায়েট শুভ্র রঙা পশমে হাত বুলিয়ে দিতে দিতে বলল, শত্রু মেয়েটাকে বইগুলো দিয়ে দিস। টাইগার জিহ্বা বের করে লেজ নাড়িয়ে সায় জানালো বিভানের কথায়। আশ্বস্ত হলো সে। বেশ এক গুরুদায়িত্ব ছোট টাইগারের উপর অর্পণ করে আবারও বিভান প্রস্থান ঘটালো লাইব্রেরির পানে। মালিক দৃষ্টিসীমার বাইরে যেতেই তার আদেশ পালনে সোচ্চার হলো টাইগার। রূপন্তী দরজার সম্মুখে দাঁড়িয়ে এই কণ্ঠে ঘেউ ঘেউ ধ্বনি তুলে ডাকলো তাকে। তবে মেয়েটা বেরুলো না। হয়তো শুনিনি। টাইগার আরও কিছুটা সময় ব্যয় করে নিজের ভাষায় ডাকলো রূপন্তীকে। এবার বোধহয় শুনলো মেয়েটা। দরজাটা খুললো সাথে সাথেই। ভ্রু কুঁচকে শুধালো, সমস্যা কি? এভাবে চেঁচাচ্ছিস কেন? টাইগার চুপ বনে গেল। লেজ নাড়াতে নাড়াতে গিয়ে বসলো বইগুলোর পাশে। জিহ্বা বের করে বুঝালো, এগুলো তোমার? রূপন্তীর কুঞ্চিত ভ্রদ্বয় কুঞ্চিত হলো আরো। এগিয়ে গিয়ে সে হাতে তুলে নিল বইগুলো। একটা একটা করে বইগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে অবাক হলো সে। এ তো সেই বই যেগুলো থেকে নোট সংগ্রহের জন্য গতকাল তাড়াতাড়ি কলেজে গিয়েছিল, কিন্তু ওই ছেলে মেয়েগুলোর জন্য পারেনি। কিন্তু এগুলো এখানে কিভাবে এলো? কে রেখে গিয়েছে বইগুলো? এই বুবা টাইগার নামক মূর্খ প্রাণীর তো আবার এত ক্ষমতা নেই যে সে বইয়ের নাম দেখে চিনে চিনে এখানে নিয়ে আসবে। এ নিশ্চয় অন্য কারোর কর্ম, কোনো মানুষের। তবে কি বিভান রেখে গেছে এখানে এই বইগুলো? প্রশ্নটা মনে আসার সাথে সাথেই রূপন্তীর মন তীব্র প্রতিবাদ করে উঠল। না না, বিভান নামক ওই পাষাণ পুরুষ এটা হতেই পারে না। সে পারলে রূপন্তীকে অপমানে
কাহিল করে তুলবে কিন্তু উপকার করবে না, তবে কি ইমাদ? হতে পারে সে, কারণ আজ তো সেও বাড়িতেই থেকে গেছে। আর 2 দিন যতটুকু ইমাদকে দেখেছে তাতে এইটুকু অন্তত বোঝা গেছে ছেলেটা ভালো এবং পরোপকারী। রাত্রি গভীর, চারিদিকটা নিস্তব্ধতায় ঢাকা। এই নিস্তব্ধতার বুক চিরেই হঠাৎ টোকা পড়ল বিভানের কক্ষের বন্ধ দরজায়। বিভান জেগেই ছিল, এক সত্যিকারের ধূমপান প্রেমীর ন্যায় সিগারেট ফুঁকছিল, তবে নিজের কক্ষের দরজায় টোকার শব্দ শুনেও কোনো সাড়া দিল না। এই সময়ে কে আসতে পারে তা সে জানে ভালোভাবেই। নির্ঘাত ইমাদ এসেছে। ইমাদকে যে বইটা পড়তে দেওয়া হয়েছিল তা এত তাড়াতাড়ি শেষ হওয়ার কথা নয়, কিন্তু এ বেটা তার প্রশ্নের উত্তর জানার জন্য বেশ অধৈর্য। নিশ্চয়ই অর্ধেকটা পড়ে আর অনলাইন ঘেটে কোনো রিভিউ মুখস্থ করে ছুটে এসেছে তা গড়াগড়িয়ে ঢালতে। বিভান দরজা খুলল না। ইমাদ যেন অস্থির হয়ে পড়ল আরও। এবার বেশ জোরে জোরেই দরজা ধাক্কা ধাক্কি শুরু করলো। গলা উঁচিয়ে বলল, ভিতরে আয়। তুই ভিতরে আসবি নাকি আমি দরজা বন্ধ করব? বিভান একবার তাকালো দরজার পানে, অতঃপর সিগারেটে একটা টান দিয়ে ধোঁয়াগুলো হাওয়ায় উড়িয়ে দিতে দিতে অধর বাকি হাসলো একটুখানি, কিন্তু সাড়া দিল না কোনো। তবে এদের এত দরজা ধাক্কাধাক্কি উচ্চ কণ্ঠে ডাকাডাকিতে ঘুম ভেঙে গেল রূপন্তীর। বিছানা ছেড়ে উঠে এসে দরজা খুলল সে। একটু এগিয়ে এসে দাঁড়ালো ইমাদের নিকটে। ঘুম ঘুম চোখ মুখে শুধালো, কি হয়েছে? এত রাতে এতটা চিৎকার চেঁচামেচি জোরছেন যে? ইমাদ কিছুটা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে জবাব দিল, ইস, তোমার ঘুম ভাঙিয়ে দিলাম। দুঃখিত, আমার আসলে বিভানের সাথে একটু দরকারি কাজ ছিল, তাই এত রাতে দরজা ধাক্কাধাক্কি করছি। বিভানের কপালে ভাঁজ পড়ল। রূপন্তী উঠে এসেছে, বাইরে দাঁড়িয়ে এত রাতে কথা বলছে ইমাদের সাথে। এতক্ষণ ইমাদ এত ডাকাডাকির পরেও বিভানকে নড়াতে পারেনি, অথচ রূপন্তীর কণ্ঠস্বর শ্রবণে এক লাফে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেল সে। হাতের সিগারেটের মস্তকটা চেপে ধরল পাশের দেয়ালে। আগুনটা নিভতেই সিগারেটটা ময়লার ঝুড়িতে ফেলে লম্বা লম্বা ফেলে এগিয়ে এলো দরজার পানে। খুলল দরজাটা, আশেপাশে একবার তাকিয়ে দেখে নিল রূপন্তীকে, অতঃপর থমথমে কণ্ঠে ইমাদকে বলল। ইমাদও আর কথা বাড়ালো না। এই মুহূর্তে রূপন্তীর সাথে কথা বলার তুলনায় বিভানের থেকে প্রশ্নের উত্তর জানা অধিক গুরুত্বপূর্ণ। তাছাড়া মেয়েটা ঘুমিয়েছিল, তার চিৎকার চেঁচামেচিতেই ঘুম ভেঙেছে, তাই অধিক বাক্যালাপে লিপ্ত না হয়ে মেয়েটাকে ঘুমোতে দেওয়া উচিত। ইমাদ কিঞ্চিত উষ্ঠ প্রসারিত করল, নম্র কণ্ঠে বলল, আচ্ছা, আমি তাহলে যাই, বিভানের সাথে জরুরি কথা আছে একটু, তুমি ঘুমো। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, চিবিয়ে চিবিয়ে সে বলল। ইমাদ ভরকালো, তাড়াহুড়ো করে ঢুকলো বিভানের কক্ষের ভিতরে। ব্যস্ত হয়ে বলল, না না ভাই, দরজা বন্ধ করিস না, প্রশ্নের উত্তর না পেলে আজ রাতে ঘুম হবে না আমার। বিভান দরজাটা আটকে দিল আবারও। এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশে। সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করতে করতে বলল, বই পড়ে রিভিউ দিবে, আমি তোর প্রশ্নের উত্তর দেব। এই কথা তো আমি আগে বলেছি। বই পড়েছি, আর সেই রিভিউ দিতেই তো এত রাতে আসা। বিভান লাইটার দ্বারা সিগারেট জ্বালাতে জ্বালাতে বলল। তাহলে রিভিউটা দিয়ে ফেল। ইমাদ সময় নিল না, গড় গড় করে বইটা সম্পর্কে বলতে শুরু করলো। বিভান অধর বাঁকালো, সিগারেট ফুঁকে ফুঁকে শুধালো, বলতো বইয়ের প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম শব্দ কি? কেমন জটিল প্রশ্ন! বই পড়ার সময় কি কেউ এত খেয়াল করে পড়ে নাকি? ইমাদ কপাল কুঁচকালো, কিছুটা বিরক্তি নিয়ে বলল, এত খেয়াল করে বই পড়া যায় নাকি? তুই রিভিউ চেয়েছিলে, আমি রিভিউ দিয়েছি, এখন আমার প্রশ্নের উত্তর দে। আমি বই পড়ে রিভিউ দেওয়ার কথা বলেছিলাম, অনলাইন ঘেটে একটা রিভিউ মুখস্থ করে দিতে বলিনি। ধরা পড়ে আমতা আমতা শুরু করলো ইমাদ, সাথে বিরক্তিও বাড়লো তার। এই বেটার কাছে একটা মিথ্যা বলেও শান্তি নেই, কিভাবে যেন সব ধরে ফেলে, সময়টাই নষ্ট।
এর থেকে এই সময়টা বসে বসে যদি বইটার আরেকটু পড়তো তাহলে আগানো যেত। শুধুই অনলাইনে ঘেটে এর রিভিউ মুখস্থ করলো। ফুস করে একটা নিঃশ্বাস ফেলল ইমাদ, একটু সময় নিয়ে বলল, একটা কথা ছিল আমার। বলে ফেল। এভাবে একা একা বাড়িতে দুইজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ মানে রূপন্তী এবং তুই থাকছিস, ব্যাপারটা কেমন বিদঘুটে লাগছে না? বিভান তাকালো ইমাদের পানে, শীতল কণ্ঠে বলল, যে দেশে লিভিনের প্রচলন রয়েছে সে দেশে ছোটবেলা থেকে বসবাস করেও আজ হঠাৎ প্রাপ্তবয়স্ক নারী পুরুষের এক বাড়িতে থাকা নিয়ে তোর মাথা ব্যথা শুরু হলো। ইমাদ আমতা শুরু করলো, ইতস্তত করলো। না মানে বাঙালি তো, দিন শেষে মনের মধ্যে হালাল হালাম ভালো মন্দ নিয়ে একটা খুঁতখুঁতানি থেকেই যায়। ইমাদ আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, এক বাড়িতে থাকছে, এক কক্ষে না। এক বাড়িতে থাকলেও আমাদের দিনের মধ্যে দু একবার দেখা হয় কিনা সন্দেহ। আর যাই হোক, শত্রুর মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে সে বলল। ইমাদ যেন একটু হলেও ভরসা পেল। একটা মানুষ যতই আধুনিক হোক না কেন, প্রিয় মানুষের ক্ষেত্রে একটু খুঁতখুঁতুনি ভাব থেকেই যায়। নিজের সব কিছু সানন্দে অন্যদের সাথে ভাগ করে নেওয়া গেলেও প্রিয় মানুষটাকে খুব সহজে ভাগ করা যায় না। তেমনি এ বাড়িতে পা রাখার পরবর্তীতে যখনই ইমাদ শুনেছিল বিভান আর রূপন্তী এক বাড়িতে থাকে, তখনই হৃদয়ে একটা হিংসাত্মক মনোভাব, ভয় সৃষ্টি হয়েছিল। তবে বিভানের ইন্টারেস্ট নেই শুনে একটু হলেও আশ্বাস পেল ছেলেটা। ইমাদ আর ওখানে দাঁড়ালো না, বইটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। যেভাবেই হোক এই বইটা তাকে শেষ করতে হবে এখন। তারপর প্রশ্নের উত্তর জানতে হবে। শিক্ষার্থীদের সমাগমে ভরে উঠেছে কলেজ প্রাঙ্গণ। কেউ যাচ্ছে তো কেউ আসছে, আবার কেউ কলেজ ক্যাম্পাসে সবুজ ঘাসের উপরে বসে আড্ডায় মেতেছে। রূপন্তী কিছু বই হাতে একবার চোখ বুলালো চারপাশে, অতপর জনসমাগম ঠেলে গিয়ে বসালো একটু দূরে নিরিবিলি এক গাছের নিচে। এখানটায় মানুষজন নেই তেমন, গাছটাও বেশ বড়সড়। রূপন্তী হাত বাড়িয়ে মাটিতে পড়ে থাকা একটি পাতা হাতে তুলে নিল। এই গাছটি থেকেই শুকিয়ে বিচ্ছিন্ন হয়ে ঝরে পড়েছে সুন্দর 3 কোন আকৃতির এই পতাকা। বাংলাদেশে সচরাচর এই ধরনের গাছ দেখা যায় না। রূপন্তী এই গাছগুলো এর আগে দেখেছিল টিভিতে, বিভিন্ন নাটক সিনেমায় দেখেছিল। তখন থেকেই মেয়েটার ভীষণ শখ ছিল এই পাতাগুলো একটু হাতে তুলে নেওয়ার, একটু ছুঁয়ে দেখার। আজ সেই শখ পূর্ণ হলো। আচ্ছা, এই ভিনদেশি উদ্ভিদটার নাম কি? জানা নেই রূপন্তীর। আপাতত সে জানার চেষ্টাও করলো না। হাতের পতাকা একটা বইয়ের ভাঁজে চাপা দিয়ে রাখলো খুব যত্নে। অতপর আরেকটা বই হাতে নিয়ে উল্টে পাল্টে পড়তে শুরু করলো। কিঞ্চিত সময় গড়াতেই এক তরুণীর কণ্ঠস্বর ভেসে এলো। ইংরেজি বাক্যে সে তরুণী শুধালো, একা একা বই পড়বো। রূপন্তী বইয়ের ভাঁজ থেকে দৃষ্টি সরালো। পাশ ফিরে তাকাতেই চোখে পড়ল এক বিদেশি তরুণীকে। বিদেশি বলতে এদেশীয় শ্বেতাঙ্গী তরুণী সে। রূপন্তী সৌজন্য সূচক হাসলো, মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ। মেয়েটি আরেকটু এগিয়ে এলো, বসলো রূপন্তীর পাশে। উষ্ঠে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, আমি এলিনা, তুমি? আমি রূপন্তী। কোন দেশ থেকে এসেছো তুমি? বাংলাদেশ। মেয়েটি যেন কিঞ্চিত অবাক হলো, পূর্বের তুলনায় চোখ দুটো বড় বড় করে বলল, তুমিও বাংলাদেশি? আমাদের কলেজে দেখছি অনেক বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে। রূপন্তী প্রত্যুত্তর করালো না, বিনিময়ে হাসলো শুধু। এর মধ্যে ওই স্থানে এসে উপস্থিত হলো ইমাদ, বিভান এবং জ্যাক। ইমাদ বেশ হাস্যোজ্জ্বল স্বরেই বলল, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় কোথায় না খুঁজেছি। রূপন্তী কপাল কুচকালো, অবাক স্বরে শুধালো, কাকে খুঁজছেন? জি খুঁজেছি। কথাটা বলতে বলতেই মেয়েটার পাশে বসে পড়ল ইমাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো সাথে সাথে। ইমাদ কি ইদানিং একটু বেশিই ঘেঁষছে না রূপন্তীর? মেয়েটাকে নিয়ে বেশ মাথা ব্যথাও দেখাচ্ছে। বিভানের ভাবনার মধ্যেই ইমাদ আবার রূপন্তীকে বলল, তোমার নামটা কিন্তু ভীষণ সুন্দর, আমার বেশ ভালো লেগেছে। রূপন্তী আলতো হাসলো, ভদ্রতার সাথে বলল, ধন্যবাদ।
বিভানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। থমথমে কণ্ঠে সে বলল, ইমাদ, আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, চলে আয়। ইমাদ উঠল না, বরং বলল, আরে ক্লাস শুরু হতে এখন অনেক দেরি আছে। এসেছি যখন রূপন্তীর সাথে একটু গল্প করে যাই। গতকাল ভাবলাম মেয়েটার সাথে একটু গল্প করব, তা একটা বই হাতে ধরিয়ে দিয়ে বসিয়ে দিলি। সকালে উঠে আর পেলামই না মেয়েটাকে, এখন যখন পেয়েছি আর ছাড়ছি না। তুই ওকে না ছাড়ার কে? বিভানের রুক্ষ কণ্ঠস্বর অপ্রস্তুত হলো ইমাদ। কোনো কথা কোথাও নিয়ে গেল ছেলেটা। রূপন্তী এখন কি ভাবলো কে জানে। নিজের করা প্রশ্নে নিজেও অপ্রস্তুত হলো বিভান। এখানে তো ধা বা ছাড়ার মতো এমন কোনো প্রসঙ্গেই ওঠেনি, তাহলে সে হঠাৎ রাগের বশে এমন প্রশ্ন করে বসলো কেন? সবচেয়ে বড় কথা, রূপন্তীর সাথে ইমাদকে দেখে তারই রাগই বা কেন উঠলো? ইমাদ বা রূপন্তী দুজনেই প্রাপ্তবয়স্ক স্বাধীন নারী পুরুষ। তারা তাদের ইচ্ছে অনুযায়ী যে কারো সাথে মেশার, প্রেমের, ভালোবাসার কিংবা বিবাহের অধিকার রয়েছে। এখানে তার তো রাগের কিছু নেই। পরক্ষণে হঠাৎ বিভানের হৃদয়ে আবার কড়া নাড়ল। প্রেমের, ভালোবাসার কিংবা বিবাহের অধিকার রাখে। সাথে সাথে কলিজাটা ছেদ করে উঠল তার। কেমন অস্থির হয়ে উঠল মুহূর্তেই। বিন্দু বিন্দু ঘামের দেখা মিলল ললাটে। বুকের ভেতরটাতেও কেমন চিনচিনে এক ব্যথার আনাগোনা শুরু হয়েছে। এমন কেন হচ্ছে? এত অস্থিরতা কেন? বিভান কি তবে অসুস্থতা বোধ করছে? কোনো কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে? হবে হয়তো তাই। গত বছর বাইরে খেতে খেতে যখন গ্যাস্ট্রিকে সমস্যা দেখা দিল, তখনও তো এমন অস্থির লাগতো। বুকে পেটে ব্যথা হতো, ব্যথার দাপটে শরীর ঘেমে যেত। তবে কি সে রোগ আবার ফিরে এলো? অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আবার বোকা মানব এত জ্ঞানী, চতুর হয়েও ধরতে পারল কোনটা মনের অসুস্থতা আর কোনটা শরীরের। মনের ব্যথা নিয়ে সে চিন্তা করছে ডাক্তারের কাছে ছোটার, কিন্তু ব্যথা কি আর সে সারাতে পারবে? বিভান উল্টো ঘুরল, বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো কিঞ্চিত। অতপর লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল ইমাদের নিকটে। ছেলেটার বাহুতে হাত রেখে বলল, লাইব্রেরিতে চল, কিছু বই সংগ্রহ করতে হবে। ইমাদ উঠালো না, ঘাড় বাঁকিয়ে বিভানের পানে তাকিয়ে বলল, জ্যাককে নিয়ে যা। জ্যাককে দিয়ে হবে না, তোকে লাগবে। তাহলে একটু অপেক্ষা কর, একটু পরে যাই, জাস্ট 5 মিনিট। বিভানের মেজাজ বিগড়ালো। কখন থেকে সে ছেলেটাকে বলছে এখান থেকে উঠতে, এ তো কোনো কথাই শুনছে না। একের পর এক অজুহাত দিয়ে যাচ্ছে। বিভান কিছুটা চড়া গলায় এবার বলল, পাছায় সুপারগ্লু লেগেছে? তোর 2 নম্বর ন্যায় মোটা পাছা চিপকে গেছে এখানকার মাটির সাথে, উঠতে পারছিস না? লাথি মেরে উঠাতে হবে। হেসে উঠল জ্যাক। সে খুব বেশি বাংলা না বুঝলেও বেশ অনেক বছর ধরে বিভান আর ইমাদের সাথে থাকার সুবাদে কিছু কিছু বোঝে। তেমনি এ কথাটাও বুঝে নিয়েছে। অপ্রস্তুত হলো ইমাদ। কি বিশ্রী কথা! তাও দুটো মেয়ের সম্মুখে। যদিও এদেশীয় শ্বেতাঙ্গী তরুণী এ কথার মানে বুঝেনি, তবে রূপন্তী তো বুঝেছে। অবশ্য ইমাদের কাছে বিদেশি তরুণী কোনো গুরুত্ব রাখেও না। যে গুরুত্ব রাখে সে সব বুঝে নিয়েছে। ইমাদ আর চোখে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা ঠোঁট টিপে হাসল। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল বেচারা। শেষে কিনা এই বধ ছেলে তার পাছাকে দুম্বার পাছারং তুলনা করলো। শেষে কিনা এই বধ ছেলে তার পাছাকে দুম্বার পাছারং তুলনা করলো। ছি ছি, এই মুখ নিয়ে আর রূপন্তীর সম্মুখে বসে থাকতেই তো অস্বস্তি হচ্ছে ভীষণ। ইমাদ উঠে দাঁড়ালো, জোরপূর্বক হেসে বিভানকে বলল, নিশ্চয়ই জরুরি কোনো বই খুঁজতে যাবি লাইব্রেরিতে? তাহলে তো আমাদের তাড়াতাড়ি যাওয়া উচিত। চল চল। কথাটা বলে ওই স্থানে আর এক মুহূর্তও দাঁড়ালো না বেচারা। এলোমেলো পা ফেলে দ্রুততার সাথে কেটে পড়ল রূপন্তীর সম্মুখ থেকে। বিভান শেষ একবার তাকালো রূপন্তীর পানে, অতপর জ্যাককে সাথে নিয়ে প্রস্থান ঘটালো ইমাদের পিছু পিছু। সন্ধ্যার সময় চারদিকটা ধীরে ধীরে আধারে ঢেকে যেতে শুরু করেছে। রূপন্তী বাড়ি ফিরল কেবলই।
কলেজ শেষে একটা পার্ট টাইম চাকরির বিষয়ে আলোচনা করতে গিয়ে এই দেরিটা হলো। কলেজ লাইব্রেরিতেই সহকারী পোস্টটা খালি হয়েছে। সকলে সাক্ষাৎ হওয়া এলিনা নামক মেয়েটার থেকে তথ্যটা পেতেই তাই ছুটে গিয়েছিল রূপন্তী। কতদিনই বা এ বাড়িতে থাকা যাবে, তাও রান্নার লোক হিসেবে। যত দ্রুত সম্ভব একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে হোস্টেলে উঠতে হবে।